দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের একাত্তর সংযোগ। আপনাদের সবাইকে আজকের একাত্তর সংযোগে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নীলুফা জাহান তিথি। আজকের একাত্তর সংযোগে আমরা কথা বলবো আন্তর্জাতিক প্রসঙ্গ, যা এখন বিশ্বের সব গণমাধ্যমেই প্রধান শিরোনাম হিসেবে আছে। তা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং এই খবরটি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে এবং এই মৃত্যুর ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইরানে। শুরু দিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। দেশটির হাজারো মানুষের প্রার্থনা চলছিল, আশায় বুক বেঁধেছিল হয়তো জীবিত উদ্ধার হবেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে শেষ পর্যন্ত শঙ্কাই সত্য হলো। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারে ঢাকা এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ড্রোন থেকে তোলা বিধ্বস্ত হেলিকপ্টারের ছবিও প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। রবিবার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি এবং তার সফর সঙ্গীরা। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্য অঞ্চলে দুর্ঘটনায় পড়ে। প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রাইসিকে বেল 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। 63 বছর বয়সী রাইসি 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হতো। মনিরুজ্জামান বাবু, একাত্তর। এবার অতিথিদের যুক্ত করে নিতে চাই। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক। আছেন রেডিও তেহরানের সম্পাদক ডক্টর সোহেল আহমেদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের আজকের আয়োজনে। প্রথমেই একটু ইরানের খবর জেনে নেব। তেহরান থেকে যেহেতু আমাদের সাথে ডক্টর সোহেল আহমেদ যুক্ত আছেন, আমরা ইরান এমন একটি দেশ যেই দেশে আসলে যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনার খবর এবং ছবি সেটি আমরা আসলে সাথে সাথেই পাই না। তো রাইসির এই মৃত্যুর ঘটনার পরে ইরানের গণমাধ্যমগুলোতে আসলে এখন কি ধরনের খবর হচ্ছে, সেখানের সামাজিক যোগাযোগ মাধ্যমেই বা কি ধরনের আলোচনা চলছে? ধন্যবাদ আপনাকে। ইরানে এই ঘটনার খবরটি রাষ্ট্রীয়ভাবে আজ সকাল 8টায় ঘোষণা করা হয়। এরপর থেকে জনমনে এই সবাই এটা নিশ্চিত হয়ে যায় যে প্রেসিডেন্ট আর বেঁচে নেই। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অবশ্য গত রাত থেকেই সর্বত্র দোয়া মাহফিল চলছিল যে প্রেসিডেন্ট যাতে সুস্থ ফিরে আসতে পারেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও গত রাতে এক বক্তব্যে বলেছিলেন যে আপনারা সবাই দোয়া করেন যাতে আমাদের প্রেসিডেন্ট জাতির কোলে ফিরে আসতে পারে, এবং পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা। কিন্তু দুঃখজনকভাবে সেটি আর হয়নি। স্বাভাবিকভাবেই ইরানের সবাই এইটা জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ করে গতকাল এই ঘটনাটা ঘটে গেল। যে ঘটনা, অনেক ঘটনায় আছে যে অনেক আগের থেকেই একটা ধারণা থাকে, কিন্তু এটা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। সেটা সরকার বলেন, জনগণ বলেন, সবাই এই আশঙ্কায় যে এর পরে কে প্রেসিডেন্ট হবে। এ ধরনের একজন প্রেসিডেন্ট যিনি অনেক প্রকল্প হাতে নিয়ে এগুচ্ছিলেন যেগুলো জনগণের জন্য ভালো ছিল, আবার অনেকটা ব্যালেন্সড ছিলেন ব্যক্তি হিসেবে, কথাবার্তাও সেরকম উগ্রতা ছিল না। এ ধরনের একজন ব্যক্তিকে হারিয়ে আসলে সবাই সুখে মুহ্যমান, আমরা সেটা লক্ষ্য করছি। এখন সর্বত্রই এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। মিডিয়ায় তো স্বাভাবিকভাবেই সেখানে শোকের মিউজিক বাজছে, সেখানে বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে আসা হচ্ছে, তাদের কাছ থেকে
তার জীবনী সম্পর্কে জানা হচ্ছে অর্থাৎ একটি শোকাবহ পরিবেশ সেখানে রয়েছে। যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, অর্থাৎ রাইসিকে যে হেলিকপ্টারটি বহন করছিল এবং তার সফরসঙ্গীতে, সেটি বলা হচ্ছে যে আমেরিকার হেলিকপ্টার এবং 1979 সালের আগে সেই হেলিকপ্টার হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইরানের কেনা। তো 45 বছরেরও বেশি সময় বয়স হবে তার, এবং এই হেলিকপ্টারের আরও দুর্ঘটনার কিন্তু ইতিহাস রয়েছে ইরানে। কিন্তু এই বিষয়টিতে আসলে রাষ্ট্রীয় এত উচ্চ পর্যায়ের ব্যক্তি তিনি সফর করছেন, এই বিষয়গুলো নিয়ে কেন আসলে এটিতে নজর না দেওয়ার কারণ কি? হেলিকপ্টারটি আসলে আমেরিকার তৈরি কিনা বা কোন মডেলের, এটি সবার জানা সম্ভব না। কারণ হলো প্রেসিডেন্টের একটি হেলিকপ্টার, এটা টেকনোলজি কিরকম সেটা ইরানের মতো রাষ্ট্র কখনো ফাঁস করে না। ফলে আমি এ বিষয়ে মত দিতে পারছি না। তবে এটা ঠিক যে ইরানের কিন্তু নিজেই হেলিকপ্টার তৈরির সক্ষমতা রয়েছে, তাদের নিজের তৈরি হেলিকপ্টার রয়েছে। এছাড়া তাদের তো আরো মিত্র দেশও আছে, রাশিয়া, চীনের মতো মিত্র দেশ, যারা অনেক ভালো ভালো হেলিকপ্টার তৈরি করে। এই হেলিকপ্টারটি আসলে কাদের তৈরি ছিল এ বিষয়ে আমার জানা নেই, জানাটাও কঠিন, সঠিক তথ্য। কিন্তু আমরা এখন পর্যন্ত মানে সব গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু এই খবরটি পেয়েছি, এটি যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার এবং বেল 212 এমনটি বলা হয়। এই জায়গাতে নিশ্চয়ই ইশফাক ইলাহি চৌধুরী তিনি মন্তব্য রাখবেন এবং আপনি যুক্ত করবেন কিছু নিশ্চয়ই। আসলে বেল 212 হচ্ছে পৃথিবীর সবথেকে পপুলার হেলিকপ্টারগুলোর মধ্যে একটা অন্যতম। এটা হতে পারে যে 40 বছরের বেশি বয়স এটার হতে পারে, কিন্তু যদি আপনি ঠিক মতো এটাকে মেনটেন করেন, এটাকে রক্ষণাবেক্ষণ যে প্রণালী আছে, তাহলে কিন্তু বয়স বেশি না। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এই বেল 212 আন্ডার লাইসেন্স কয়েকটা কিছু কানাডাতেও তৈরি হয়েছে, এবং সমস্ত বিশ্বে বিভিন্ন দেশে, প্রত্যেকটা মহাদেশে বিভিন্ন দেশে এগুলো ব্যবহার হয়েছে। সিভিলিয়ান ক্ষেত্রে ব্যবহার হয়েছে তো বটেই, এমনকি সামরিক ক্ষেত্রে ব্যবহার হয়েছে, বিভিন্ন যুদ্ধে এগুলো ব্যবহার হয়েছে। আফগানিস্তানে ব্যবহার হয়েছে, ইরাক যুদ্ধে, দুইটা যুদ্ধে সেগুলো ব্যবহার হয়েছে, এবং এখনো সৌদি আরব, ইজিপ্ট, আপনার জর্ডান, তুরস্ক, এগুলোতে ব্যবহার হচ্ছে। এবং বাংলাদেশেও প্রায় আমাদের মনে হয় প্রথম বেল 212 আসছিল প্রায় 40 বছরেরও বেশি হবে আগে, এবং অত্যন্ত মানে দে আর খুবই রিলায়েবল এয়ারক্রাফট। এবং আমাদের সেটা পার্বত্য চট্টগ্রাম বলেন বা কোনো দুর্যোগ মোকাবিলায় বলেন বা আমাদের ভিআইপি মুভমেন্টে বলেন, তারা অলওয়েজ খুব বিশ্বস্ততার সাথে এই এয়ারক্রাফটটা ব্যবহার হয়েছে। এখন ইরানের যেটা সমস্যা হয়েছে যে 1979 সালের বিপ্লবের পর থেকে তো তাদের উপরে স্যাংশন, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা থেকে তারা স্পেয়ার পার্টস পাবে না। হয়তো কোনো থার্ড কান্ট্রিজ থেকে, যেমন ধরেন তুরস্ক থেকে বা হয়তো মিশর থেকে বা অন্য কোনো দেশ থেকে হয়তো তারা স্পেয়ার্স নিয়ে এসেছে, কিন্তু সেগুলোর মেইনটেনেন্স এবং বিশেষ করে মেজর ওভারহল আমরা বলি, যে ধরেন আপনার ধরনের ওভারহল 500 ঘন্টা চলার পরে এক ধরনের এটা কমপ্লিট মেইনটেনেন্স করতে হয়, ইঞ্জিন বদলাতে হয়। এগুলো কিভাবে হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে একটা ভিআইপির জন্য তো নিশ্চয়ই তারা হাইয়েস্ট ফর্ম অফ তারা হয়েছে। তারপরেও কিন্তু একদম ব্র্যান্ড নিউ প্লেনও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্টটা যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে যে এয়ারক্রাফট উড়ে যায় সেটা অ্যাক্সিডেন্টে পড়তে পারে। এবং এখানে যেটা আমরা দেখেছি যে আবহাওয়াটা হয়তো হঠাৎ করে, পার্বত্য অঞ্চল তো হঠাৎ করে হয়তো আবহাওয়াটা মানে ঘন হয়ে আসছে, যেটা হয়তো ক্যাপ্টেন যখন টেক অফ করেছেন তখন হয়তো বুঝতে পারেন নাই, অথবা উনি ভেবেছেন যে উনি ওটার মোকাবেলা করতে পারবেন। বিশেষ করে যেহেতু উনি ভিআইপি পাইলট, ক্যাপ্টেন, একজন হওয়ার কথা, 1000 ঘন্টা এই প্লেনটা ফ্লাই করেছেন উনি। তো এই অনেকগুলো কারণে কম্বিনেশন, একটা অ্যাক্সিডেন্ট ঘটে কিন্তু একটা কারণে নয়, অনেকগুলো কারণ একসঙ্গে হয়ে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তবে যেহেতু মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি চলছে, ইরানের সাথে পশ্চিমা দেশ ইসরায়েলের যে সম্পর্ক, এই কারণে কিন্তু আসলে এইটি আসলে তাদের ভেতরকার অভ্যন্তরীণ কোনো সংঘাত, মানে অভ্যন্তরীণ কোনো
দেখা যাচ্ছে যে কোনো সমস্যা বা সংকটের কারণে কিনা, নাকি নিছকই দুর্ঘটনা, বা এখানে আন্তর্জাতিক ও কোনো ধরনের কেউ জড়িত আছে কিনা? আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বিরতির পর। এসে একটা বিরতি নিচ্ছি দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো, নিশ্চয়ই আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন।